ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নলেজ গেইন। আজ আমরা ডব্লিউবিটি এর কমপ্লিট সলিউশন ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। এখানে বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া আছে, কিন্তু বিভাগ গ বিভাগ ঘ এর উত্তরগুলো আমরা এখানে আলোচনা করব। তা এখানে 3-এর 1 নম্বর প্রশ্নটা যেটা বলছে, অচিরাচারিত বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? তার উদাহরণ দাও। 1 নম্বর প্রশ্ন, অচিরাচারিত শক্তি বা প্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো, তার উদাহরণ দাও। সেই প্রশ্নটা আমরা দেখে নেব একবার যে কী জিনিস। যে প্রচলিত শক্তির উৎপাদনকারী উৎসগুলির যোগ্য বিকল্প হিসেবে শক্তি সংকটের সমাধানের প্রশ্নে যে সকল শক্তি উৎসগুলি আগামী দিনে অর্থপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয় তাদের অচিরাচারিত বা অপ্রচলিত শক্তি উৎস বলা হয়। যে পুনরায় ব্যবহারযোগ্য হওয়ায় একে অনেক সময় পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলা হয়। যেমন উদাহরণ হচ্ছে বায়ুপ্রবাহ শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি। ঠিক আছে, প্রশ্নটা লিখে নাও। সেকেন্ড প্রশ্ন বলছে যে একটি ফ্লাক্সের আয়তন 500 ml, স্থির চাপে ফ্লাক্সটি তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি করলে ওই ফ্লাক্স এতকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? এখানে স্থির চাপ বলছে। স্থির চাপ মানে হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি যে V1/T1 V2/T2। এখানে দেখতে হবে স্থির চাপে চার্লসের সূত্র অনুসারে যে প্রাথমিক আয়তন V1 500 ml, প্রাথমিক উষ্ণতা T1 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন, অন্তিম উষ্ণতা হচ্ছে T2 যেখানে দেওয়া আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 308 কেলভিন, অন্তিম আয়তন V2। আমরা এখানে অঙ্কটা করে দিয়েছি এবং কত হলো V2 মান হচ্ছে 516.77 ml। এখানে বলছে ফ্ল্যাক্স থেকে কত আয়তন বাতাস বেরিয়ে যাবে। তো 516.77 থেকে 500 বিয়োগ করলে কত হয়? 16.77 ml বাতাস বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা তারপরে প্রশ্নটা আসি। অথবা 3-2 অথবাটা 300 কেলভিন উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। এখানে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর দেওয়া আছে 12, অক্সিজেনের দেওয়া আছে 16, আর আর এর মান দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাই লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স। এখানে আমার অঙ্কটা আমি তুলে এসেছি। এখানে চাপ দেওয়া আছে কত? 570 mmHg। mmHgটা এখানে অ্যাটমসফিয়ার হবে 570/760, এটা অ্যাটমসফিয়ার। তার মানে এটার মান আসে 0.75 অ্যাটমসফিয়ার, 0.75 অ্যাটমসফিয়ার। তারপর ভির মানটা চাইছে এবং টির মান দেওয়া আছে 300 কেলভিন, আর এর মান দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তা আমরা 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা হচ্ছে গ্যাসের ভর বাই আণবিক ভর, গ্যাসের ভর বাই আণবিক ভর, অর্থাৎ গ্যাসের ভর 2.2/44 মানে আসে 1/20। এটা করলে আমার মান দাঁড়ায় এন এর মান হচ্ছে 1/20 ইন্টু আর এর মান 0.082 ইন্টু টি এর মান হচ্ছে 300 কেলভিন, 300K বাই পি এর মান হচ্ছে 0.75। এটা আসে কত? যদি আমরা করি অঙ্কটা, 20 ইন্টু 0.75 উপরে থাকে 0.082 ইন্টু 300, তুলে দিলে কত হয়? 2টা শূন্য উপরে, নিচে তুলে 1000, 2 শূন্য 1 শূন্য কাটা, 3 25 75, 2 আছে 50, তাহলে 82কে যদি আমি 50 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 50 থাকে কত? 32,
দশমিক দিয়ে শূন্য হলাম 320, 5 6 30, 300 থাকে কত 20, পয়েন্ট আছে শূন্য পাই 4, 20, 4 200, তাহলে আমার আসে 1.64 লিটার, 1.64 লিটার। এটা ভুল, এই মানটা ভুল, মান আসে 1.64 লিটার। ঠিক আছে, 1.64 লিটার, এইটা 3-2 অথবা। তারপরে প্রশ্নটা আমার আসে স্পষ্ট 3 নম্বর প্রশ্নটা, যে রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো? রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো সেটা আমি প্রশ্ন দেখে নেবে। রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো, এখানে আমি লিখে রাখছি যে কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে বোঝায় যে ওই বস্তুটির প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাতকে। প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার, প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার, প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার। ঠিক আছে, রৈখিক বিবর্ধনের অনুপাত আছে প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার তার অনুপাত, বা প্রতিবিম্বের দূরত্ব বা বস্তু দূরত্বের অনুপাতটা। ঠিক আছে, এবার প্রশ্ন বলছে ওখানে যে এর মান কখন ঋণাত্মক আর কখন ধনাত্মক ধরা হয়। এর মান কখন ঋণাত্মক আর কখন ধনাত্মক ধরা হয়। এর মান ঋণাত্মক ধরা হবে কখন, যখন সৎ বস্তুর সৎবিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন ঋণাত্মক হয়, আর অসৎ বস্তুর অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন ধনাত্মক হয়। সৎ বস্তুর সৎবিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান ঋণাত্মক হয়, এবং সৎ বস্তুর অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান ধনাত্মক হয়। এটা খেয়াল রাখবে, এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে, সিলেবাসের বাইরে আর কি, সিলেবাসের মধ্যে দেওয়া নাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস দেখে নেবে। তারপরে প্রশ্ন হচ্ছে অথবা 3-এর অথবা দেওয়া আছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কাকে বলে, এর মান কত। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত, এর মান কত। যে ন্যূনতম দূরত্বের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে রেটিনার উপর গঠন করা যায় সেই ন্যূনতম দূরত্বকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে। যে ন্যূনতম দূরত্বের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে রেটিনার উপর গঠন করা যায় সেই ন্যূনতম দূরত্বকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে। এর মান 25 সেন্টিমিটার। ঠিক আছে, দেখে নাও। তারপরে দেওয়া আছে তামার রোধাঙ্ক 1.7 ফুট। 3-4 নম্বর প্রশ্নটা, যে তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেমি বলতে কী বোঝো। ওহম সেমি বলতে কী বোঝো, এই প্রশ্নটার উত্তর আমি লিখে রাখছি, যে এখানে বলছে তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেমি বলতে বোঝায় যে স্থির উষ্ণতায় তামার ঘনকে দুটি তলের 1 সেন্টিমিটার ব্যবধানে রোধ হচ্ছে কত, 1.78 × 10⁻⁶, 1.78 × 10⁻⁶। তারপরে প্রশ্ন 3-5, যে এক্স এবং ওয়াই মৌল দুটির পরমাণুর ক্রমাঙ্ক যথাক্রমে 20 এবং 17, যে এক্স এবং ওয়াই এর মধ্যে গঠিত যৌগ তড়িৎযোজী না সমযোজী হবে যুক্তি সহকারে লেখো। এবার যুক্তি দিতে গেলে আমাকে ইলেকট্রন ডটের সাহায্যে দেখাইতে হবে। এবার আমি এটা লিখছি, এরকম করে রাখছি, দেখে নাও, যে এক্সের ইলেকট্রন বিন্যাস 2 8 8 2, ওয়াই এর ইলেকট্রন বিন্যাস 2 8 7, মানে এর বাইরে ওকে 2টি ইলেকট্রন, এর বাইরে ওকে 7টি ইলেকট্রন, এর বাইরে ওকে 2টি ইলেকট্রন বর্জন করবে, আর ওয়াই পরমাণু 2টি ওয়াই পরমাণু 2টি ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে এক্স হলো ধনাত্মক আয়ন, ওয়াই হলো ঋণাত্মক আয়নে পরিণত হলো। তাহলে কি XY2 যৌগটা হবে, সংকেত হবে XY2। এইভাবে আমরা সেটার ব্যাখ্যা দিতে পারি। তাহলে যৌগটি হবে তড়িৎযোজী। কী হবে, তড়িৎযোজী। তারপরে প্রশ্ন 3-5 অথবাটা দেওয়া আছে ইলেকট্রন ডটের সাহায্যে দেখাও যে CCl4 একটি সমযোজী যৌগ। সমযোজী যৌগ দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কেমন করে দেখাবো সেটা ইলেকট্রন ডটের মাধ্যমে দেখাবো। ইলেকট্রন ডটের সাহায্যে বলছে সমযোজী যৌগ, এবার সেটা তোমরা দেখে নেবে। তারপরে NaF যৌগে ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে দেখা হচ্ছে যৌগটি তড়িৎযোজী না সমযোজী, এটাও দেখাইতে হবে তড়িৎযোজী সমযোজী, সেম জিনিস আমি এভাবে করে রাখছি, দেখে নাও। পারলে ভিডিওটি পজ করে একবার দেখে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে জলীয় দ্রবণে
ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটে তার সমীকরণ সহকারে লেখো। আমি সমীকরণটা রেখে রাখছি যে জলীয় দ্রবণ ফেরিক ক্লোরাইডের বর্ণ ছিল হলুদ বর্ণ, সেটা জলীয় দ্রবণে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণের হয়ে যায়। লালচে বাদামি বর্ণের অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড ফেরিক হাইড্রো অক্সাইড তৈরি করে লালচে বাদামি বর্ণের। ঠিক আছে, সমীকরণটা দেখে নাও। লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রো অক্সাইড মনে করে ওইটা লেখার এইভাবে লিখবে যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ফেরিক হাইড্রো অক্সাইড লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রো অক্সাইড উৎপন্ন হয়। সমীকরণ এদিকে। তারপরে প্রশ্ন হচ্ছে বক্সাইটকে অ্যালুমিনিয়াম খনিজ আকরিক উভয় বলা হয় কেন? এটা বইয়ের প্রশ্ন, তোমরা দেখে নেবে বই থেকে একটু। খোলা বাতাসে ও তামার ধাতু সংকর নির্মিত দ্রব্যের উপর সবুজ ছোপ পড়ে কেন? যে খোলা বাতাসে তামার সবুজ ছোপ পড়ে কেন? সেটা কপারের সঙ্গে, যে কপার তামার সঙ্গে খোলা বাতাসে রেখে দিলে এই বিক্রিয়া হয় কপার প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, তাহলে বেসিক কপার কার্বনেট উৎপন্ন হয়। এই রং হচ্ছে সবুজ, এর রং হচ্ছে কি সবুজ, এর রং সবুজ, সবুজ রঙের বেসিক কপার কার্বনেট উৎপন্ন হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে যে ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটি ব্যাখ্যা করো। যে ইথিলিন সম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলি এক বন্ধন দ্বারা যুক্ত সেগুলিকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন এক বন্ধন সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন হলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা আমরা তো পড়ছি, কিন্তু ব্যাপার হচ্ছে ব্যাখ্যা করতে বলছে যে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন সেগুলোই ব্রোমিনের সঙ্গে কখনোই বিক্রিয়া করবে না। আর ইথিলিন এখানে দেখা গেলো যে ব্রোমিনের কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের মধ্যে ব্রোমিন চালনা করলে আমার ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়, ইথেন ডাইব্রোমাইড উৎপন্ন হয়। সেই ইথেন ডাইব্রোমাইড উৎপন্ন হয় মানে এখানে আমরা বলতে পারি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে, সুতরাং ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে।